নমস্কার, ওয়েলকাম টু মাই স্ট্রাগলারদের ইউটিউব চ্যানেল। আমি স্বপন কুমার দেব আপনাদের সাথে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা ও শুভকামনা রইল আমার প্রত্যেক বন্ধুদের জন্য, সাবস্ক্রাইবারদের জন্য, ফলোয়ার্সদের জন্য, শুভানুদ্দারদের জন্য এবং আমার যারা ইউটিউব চ্যানেল দেখেন সেই সকল দর্শকদের জন্য। 13ই ডিসেম্বর শনিবার দিন 2025 সাল, এই যে বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি সহ যে বাকি দুজন সুয়ারেজ এবং রড্রিগেজ ডে পল, এই তিনজন যে এসেছিলেন কলকাতায়, সেই বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই। অনেক ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে একদম তুলকালাম কাণ্ড। যারা 5,000, 8,000, 12,000, 15,000 টিকিট কেটে শুধু মেসিকে দেখবে বলে গেছেন, তারা দেখতে পাননি। এরকম হুজুকে দর্শক তো কলকাতায় কেন, সারা ভারতবর্ষেই আছে। যদি বুঝতাম যে মেসি খেলবে 90 মিনিট কোনো একটা টিমের সঙ্গে, তবু এইসব হুজুকে মেনে নেওয়া যায়। শুধু দেখার জন্য মেসির জন্য এত টাকা খরচা করে যাওয়া, এর মধ্যে অনেকেই আছে যারা দিন আনে দিন খায়, যারা প্রাইভেট ফার্মে চাকরি করে, হয়তো সকলে 8,000, 10,000 টাকা বেতন পান বলছে, তারা বাইট দিচ্ছে মিডিয়ার সামনে। তারা সেই টাকা পয়সা জমিয়ে দূর দূরান্ত থেকে তারা এই মেসিকে দেখার জন্য কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে 13 তারিখ শনিবার দিন 2025 সালে তারা এসেছিলেন। যাই হোক, তাদের যা অভিজ্ঞতা তারা হয়েছে। অথচ ভারতবর্ষের যে বাকি 3টে মাঠে যে মেসির অনুষ্ঠানটা হলো, আপনার তেলেঙ্গানাতে, দিল্লিতে এবং বোম্বেতে, ওয়ানকার স্টেডিয়াম বোম্বে, সেখানে দুর্দান্ত প্রোগ্রাম হয়েছে, কোনো গণ্ডগোল হয়নি। কলকাতা যুব ভারতীর মতো এরকম চেয়ার ছোড়াছুড়ি, মারদাঙ্গা, বোতল ছোড়া, সরকারি সম্পত্তি ধ্বংস করা, এগুলো হয়নি। যাই হোক, কলকাতা একটা সুনাম বা বদনাম সারা বিশ্বেই গেছে, প্রত্যেকটা মিডিয়াতে দেখিয়েছে। তার কারণ হচ্ছে লিওনেল মেসি একজন বিশ্ব তারকা, তার জন্যই ব্যাপারটা হয়েছে। যদি সেই সময় তার কোনো ক্ষতি হয়ে যেত জীবনে, তার যে বিমা সংস্থার কে কত কোটি টাকা দিতে হতো সেগুলো ধারণার বাইরে। তার বা পায়ের জন্য 7,000 বা 9,000 মিলিয়ন এরকম ডলার একটা বিমা করা আছে। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, এবং আমি এই ভিডিওটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে সে মন্ত্রী চামচা বেলচা ছিল, গলায় জড়িয়ে, কোমরে জড়িয়ে সেলফি তোলা, এগুলো মিডিয়ার ক্যামেরাতে পড়েছে। এমনকি রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ উচ্চ আধিকারিকরা পর্যন্ত এই ধরনের নক্কাজনক কাজ করেছে। অথচ যারা মেসিকে দেখতে এসেছিলেন তারা কিন্তু তাদেরকে বঞ্চিত করলো, তারা এখন দেখতে পেল না। আর এরা যারা মাঠে ঢুকেছিল তারা তো সব ভিআইপি বলুন বা তোলাবাজ দলের লিডার বলুন, হোয়াট এভার, মস্তান বলুন, প্রভাবশালী বলুন, বাহুবলী বলুন, হতেই পারে। সুযোগ পেয়েছে তারা মেসিকে নিয়ে। জীবনে কোনো ফুটবল খেলেনি, জীবনে কোনো ফুটবলে পা দেয়নি, সে গলিতে, কলকাতার গলিতেও তারা এইসব মাতামাতিতে নেমে তার সঙ্গে সেলফি তোলার জন্য তাদের আধিপত্য, তাদের প্রভাবটাকে সেখানে অপপ্রয়োগ করেছেন। অপপ্রয়োগ করেছেন বলে যে তাদেরকে এর জন্য একজন তো একজন মন্ত্রী তো এরকম একটা সাদা, নিজের প্যাডেও না, সাদা পেজে তার সুপ্রিমোকে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে। পদত্যাগপত্র যতটুকু দেখা গেল খবরের কাগজে বা মিডিয়াতে দেখানো দেখতে পাওয়া গেল, বা আমরা দেখলাম, বাংলা ভাষায় লেখা, তাতে অনেক জায়গায় বানান মোটামুটি ভুল। যাই হোক, সেটা কিছু করার নেই, সবই আমাদের প্রভুর ইচ্ছে বা আমাদের সরকারের আশীর্বাদ। এসব লোকও ক্রীড়ামন্ত্রী হয়ে যায়, জীবনে কোনো ফুটবলে পা দেয়নি, ফুটবলে ফ জানে না, অযোগ্যের সংখ্যায় বেশি কিছু করার নেই। এইবারে আমি যেটা বলি যে মেসিকে এনে আমাদের ভারতবর্ষে কী লাভ হলো।
এই মেসিকে এনে আমাদের বাংলার ফুটবলে কি কোনো উন্নতি হলো? এই বিষয়ে নামি দামি সেলিব্রিটি খেলোয়াড়রা, অ্যাথলিটসরা বা খেলোয়াড়রা যারা অলিম্পিক্সে ভারতে পদক পেয়েছে বা এশিয়ান গেমসে পদক পেয়েছে বা কমনওয়েলথ গেমসে পদক পেয়েছে, তাদের কথা আমি আজকে আপনাদের কাছে হুবহু তুলে ধরব। তারা কি বলেছে, তাদের বাইটগুলো আমি শোনাতে তো পারবো না, কিন্তু আমি তাদের বক্তব্যগুলো মোটামুটি আপনাদেরকে আমি জানাতে পারি। কত কোটি টাকা দিয়ে মেসির মতো একটা সেলিব্রিটিকে আনা হয়েছে, এটা তো একটা মানে মুখের কথা নয়। যে এনেছে সেও কিছু কয়েক কোটি টাকা কামিয়েছে, তার বিশাল বড় বাড়ি বাঙ্গুর পার্কে, রিসরাতে, উত্তর 24 পরগনায়, এবং সেও তার ছেলেকে ফুটবলার বানাবে বলে তার ঘরে অ্যাস্ট্রোটার্ফের মাঠ থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে যাবতীয় সব কিছু তৈরি করেছে। তার ছেলে, আমরা আশা করব তার ছেলে ভালো ফুটবলার হোক, তাতে কোনো সন্দেহ নেই। মুম্বাইতেও তার একটা বাড়ি আছে, সেখানে সেই দিন গণ্ডগোলের দিন তার বউ এবং তার ছেলে শতদ্রু দত্তের, তারা শতদ্রু দত্তের ছেলে এবং তার বউ ফ্লাইটে করে চলে গেছে বোম্বেতে, তার একটা বাড়ি আছে। যে কোটি কোটি টাকা রোজগার করে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করে, তার পক্ষে এগুলো সাজে। এগুলো আমাদের মতো ছাপোষা মানুষদের চিন্তা না করলেও চলবে, কারণ এগুলো আদার ব্যাপারে জাহাজের খবর। তবে একটা কথা বলি, যে মেসিকে নিয়ে যে ব্যক্তি পুজো হলো, এই ব্যক্তি পুজো করে আমাদের ভারতবর্ষের ফুটবলে কি কোনো উন্নতি হলো? আর যে এত কোটি কোটি টাকা তার পিছনে খরচা করা হলো, ফিসটা যেটা অ্যাপিয়ারেন্স ফি মেসিকে দেওয়া হয়েছে, সেই টাকার অঙ্কটা ছেড়ে দিন। তার যাতায়াতের খরচা, তার নিরাপত্তার খরচা, তার খাবার খরচা, তার থাকার খরচা, যাবতীয় মিলিয়ে যত টাকা খরচা হতে পারে এই 3 জন বিশ্বকাপের ফুটবলারের জন্য, আদার্স তো আরও খরচা আছে। এই খরচাটা এইভাবে না করে এই টাকাটা বাংলার ফুটবলারদের জন্য বা বাংলার কোনো খেলার জন্য উন্নতিকল্পে খরচা করা যেত। দেশের উন্নত পরিকাঠামো তৈরির প্রস্তাব দিয়েছিলেন এই জয়দীপ, মৌমা, স্বপ্না দেববর্মার মতো যারা ভারতের জাতীয় ক্রীড়াবিদ, তাদের প্রস্তাব ছিল এটা। কিন্তু দেখুন, ধর্ম না শুনে, চোরা না শুনে ধর্মের কাহিনী, চোরা না শুনে ধর্মের কাহিনী। এদিকে রাজ্য সরকারের দিয়ে দিতে পারছে না, নানা রকম গ্রামে গঞ্জে রাস্তাঘাট তৈরি করতে পারছে না, রাস্তাঘাট খারাপের জন্য হাঁটু সমান কাদা পেরিয়ে রোগীদেরকে নিয়ে যেতে হয় গ্রামের লোকদের, অন্তঃসত্ত্বা প্রসবাদের ওইভাবে কাঁধে মানে খাটে শুয়ে বাঁশ দিয়ে ঝুলিয়ে দুজন কাঁধে করে নিয়ে যেতে হয়, বয়ে বয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে এত টাকা খরচা করার কি সার্থকতা আছে? তাতে আমাদের দেশের ফুটবলে কি উন্নতি হলো, কি উন্নতি হবে? লিওনেল মেসির যে ভারত সফরে কি আদৌ কোনো লাভ হলো এদেশের খেলাধুলার? এমনই প্রশ্ন তুললেন অলিম্পিক্সের সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা। সোমবার সোশ্যাল মিডিয়ার দীর্ঘ পোস্টে অলিম্পিক্সের ব্যক্তিগত বিভাগে দেশের প্রথম সোনা জয়ী প্রশ্ন তুলেছেন, আমরা খেলাধুলার উন্নয়নের চেষ্টা করব নাকি তারকাদের নিয়ে মাতামাতি করব, ব্যক্তি পূজা করব? একে ব্যক্তি পূজাই বলে, আধিক্ষাতা বলে, হ্যাংলামও বলে। নাকি এইভাবে পয়সাগুলো, টাকাগুলো, ট্যাক্সের টাকা এইভাবে ওড়াবো? আমরা খেলাধুলার উন্নয়নের চেষ্টা করতে গিয়ে যদি আমরা এইভাবে খরচাগুলো করতাম, সেটা ন্যায্যভাবেই হতো। হয়তো কয়েকটা স্টেডিয়াম করা গেল, মাঠে উন্নতি করা গেল, কিছু ফুটবলের একাডেমি তৈরি করা গেল, মাঠ সংশোধন করা গেল, বা কিছু ফুটবল খেলার একাডেমি তৈরি করা গেল বিভিন্ন জায়গায়, জেলায়, যাতে দুস্থ ফুটবলদের খাওয়া দাওয়া দিয়ে, তাদের শিক্ষা দীক্ষা দিয়ে রেখে তাদেরকে ফুটবল শেখানোর ব্যবস্থা করা যেতে পারত। তা না করে
এইভাবে একটি ব্যক্তি পূজা করার কি যুক্তি আছে? মেসিকে তো আমিও রাজ্যে বিশ্বকাপ দেখি, তা বলে এই নয় যে আমি একজন ভারতীয় পতাকা বাদ দিয়ে আমি আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানির পতাকা আমার বাড়ির সামনে টাঙিয়ে দেব। আমি কখনো এটা করি না। এটা আমার ব্যক্তিগত প্রিন্সিপাল, এটা আমার ব্যক্তিগত মতবাদ। সাপোর্ট করি, ভালো লাগে, দ্যাটস না, এইটুকুই ঠিক আছে। কিন্তু সেই বিদেশি ফুটবল দলের পতাকা দিয়ে আমি দু গালে ছাপ্পা মারবো, রং করাবো, যদি আমি ইস্টবেঙ্গল সমর্থক সেটা করতে পারি। আমি ভারতের সমর্থক ভারতের জাতীয় পতাকা আঁকতে পারি, মোহনবাগানের সমর্থক মোহনবাগানের প্রতীক আমি আঁকতে পারি দুই গালে, সেটা চলতে পারে। তো বিদেশি কোনো দেশের পতাকা নিয়ে আমি রাস্তায় ফেস্টুন টাঙাবো, এগুলো বেশি আধিক্যতা শুধু নয়, এগুলো একটা হ্যাঙ্গামো পর্যায়ে যায়। ভালো লাগে, একটা বিদেশে কোনো বিশ্বকাপের টিমকে সাপোর্ট করছি, ব্রাজিল হোক, উরুগুয়ে হোক, জার্মান হোক বা আর্জেন্টিনা হোক, হোয়াট এভার, সেটা আলাদা কথা। কিন্তু তাদেরকে নিয়ে, তাদের পতাকা নিয়ে, তাদের জার্সি ঘর মানে পকেটে পয়সা দিয়ে কিনে সেই আর্জেন্টিনার জার্সি বা হল্যান্ডের জার্সি বা ব্রাজিলের জার্সি পরে রাস্তায় ঘুরে বেড়াবো, এগুলো মানে একটু হ্যাঙ্গামো টাইপেরই হয়। এই কথাগুলো অনেকে লাগতে পারে, এটা আমার ব্যক্তিগত মত, আমি আগেই বলেছি। এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। এরপরে একটা কথা বলি, প্লিজ সাবস্ক্রাইব, যদি ভালো লাগে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব, লাইক এবং শেয়ার এটি করে দেবেন। আচ্ছা, এবার তাহলে মূলটা বিষয় যেটা, সেটাতে আমি আসি, যে সেটা হলো এই বিন্দ্রার মন্তব্যের সঙ্গে, এই অভিনব বিন্দ্রার মন্তব্যের সঙ্গে সহমত দেশের সফল ক্রীড়াবিদ জয়দীপ কর্মকার, মৌমা দাস এবং স্বপ্না বর্মনরা। স্বপ্না বর্মনকে আমার জানি, উত্তরবঙ্গের একজন আদিবাসী মানে তপশিল জাতির একজন স্প্রিন্টার। বিন্দ্রা এই যে তার পোস্টে যথেষ্ট সতর্ক থেকেছেন যাতে মেসির কোনো অসম্মানিত না হন সেই ব্যাপারে। তার মন্তব্য যে লিওনেল মেসির বিশ্বের এমন একজন অ্যাথলিট, তিনি যেটা বলছেন, যিনি বাকিদের থেকে আলাদা। ছোটবেলায় শারীরিক চ্যালেঞ্জের সঙ্গে তার লড়াই, তা সত্ত্বেও পেশাদার ফুটবলার হয়ে বিশ্বকে মুগ্ধ করেছেন। একজন ক্রীড়াবিদ হিসেবে আমি মেসির অধ্যাবসায় শ্রেষ্ঠত্বকে শ্রদ্ধা করি। এটা বলছে কে? অলিম্পিকে গান কম্পিটিশনে সোনা জেতা অভিনব বিন্দ্রা, একজন শুটার। লন্ডন অলিম্পিক্সে চতুর্থ স্থান পাওয়া শুটার জয়দীপ কর্মকার, আমাদের বাংলার ছেলে, বাঙালি, তার একদা সতীর্থ এই অভিনব বিন্দ্রাকে সমর্থন করলেও কমার্শিয়াল ইভেন্টের বিরোধিতায় ঠিক তিনি যেতে চাননি। তিনি কি বলেছেন? তিনি যেটা বলেছেন সেটাও ঠিক আছে, তবে তিনি এই 13ই ডিসেম্বর 2025 সালে এই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনাগুলো ঘটেছে সেটাকে তিনি মোটেও সাপোর্ট করেননি। তিনি কি বলেছেন? যে সিগারেট খাওয়া, কোল্ড ড্রিঙ্কস পান করা শরীরের পক্ষে খারাপ, জেনেও তো বহু মানুষের কাছে এর গুরুত্ব আছে। আমি মনে করি যে কমার্শিয়াল ইভেন্টে অর্থ খরচ ব্যাপারটা বড় নয়। কমার্শিয়াল ইভেন্টের একটা ব্যবসা যারা করতেই পারে, এটা অবৈধ নয়, কিন্তু তার সীমা, তার পরিধি, তার সতর্কতা, এগুলো অবশ্যই মেনটেন করা উচিত। আর যাদের জন্য এই ব্যবসা, সেইখানে যেন জিনিসটা সফলতা লাভ করে, এটাই বলতে চাইছেন উনি। এবার শুনুন যে এই জয়দীপ কর্মকার, যিনি অলিম্পিক্সে লন্ডন অলিম্পিক্সে চতুর্থ স্থান তিনি পেয়েছিলেন এবং জাতীয়তে অনেক ইভেন্টে তিনি পদক পেয়েছেন, তিনি বলছেন যে আমাদের দেশের স্পোর্টস কালচার তৈরি করতে পারছি কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তার মানে বুঝেছেন আমি যেটা এই ভিডিও গোড়ায় বলেছিলাম, যে এইসব পয়সা খরচা করার
উদ্দেশ্য যে আমাদের দেশের স্পোর্টস কালচার উন্নতি করতে পারছে কিনা, সেই উদ্দেশ্যটা আমাদের ঠিকমতো ফলপ্রসূ হচ্ছে কিনা। আর তিনি বলছেন যে আমাদের দেশের মানুষ কি সত্যি ক্রিকেটকে ভালোবাসে? প্রশ্নবোধক চিহ্ন। যদি ভালোবাসা থাকতো ক্রিকেটকে, তাহলে রঞ্জি ট্রফির যে ঘরোয়া টুর্নামেন্টগুলো হয়, ক্রিকেট টুর্নামেন্টগুলো, সেই ম্যাচে মাঠ কেন খালি থাকে? একদম পাক্কা ঠিক কথাই বলেছেন। আসলে আমাদের কালচারের খেলায় ভালোবাসা নেই, আছে শুধু অর্থ কামানোর নেশা, উদ্দেশ্য এবং ব্যক্তি পূজা। আমরা যদি ফুটবলকেও ভালোবাসি, যদি আমাদের মধ্যে এইটুকু মানসিকতা থাকতো যে ভারত ফুটবলে বিশ্বকাপে খেলুক, তাহলে ফুটবলও বড় বড় টুর্নামেন্টগুলোতে গ্যালারিতে লোক হয় না, ফাঁকা থাকে। ISL থেকে শুরু করে এবছর যে গোয়াতে যে সুপার কাপ হলো, মাঠে একটা দুটো লোক আপনি পাবেন, পুরো ফাঁকা মাঠ। তাহলে সত্যি কি আমাদের দেশের ক্রীড়াবিদরা, মানে ক্রীড়ামোদীরা ফুটবলকে ভালোবাসে? এই প্রশ্নটা উনি করেছেন, ক্রিকেটের ব্যাপারেও করেছেন। ক্রিকেটকেও যদি সত্যি তারা ভালোবাসতেন, তাহলে রঞ্জি ট্রফির মতো বা দলীপ ট্রফির মতো বা সৈয়দ মুস্তাক ট্রফি বা কোচবিহার ট্রফি, ক্রিকেটের যে টুর্নামেন্টগুলো হয়, সেগুলোতে কেন দর্শকরা মাঠে যায় না, ফাঁকা মাঠে খেলা হয়? এটা একদম ধ্রুব সত্য কথা, 150%। কিন্তু আমরা ব্যক্তি পূজা করতে খুব ভালোবাসি। অপর দেশে পতাকাকে জড়িয়ে আমরা রাস্তায় ঘুরে বেড়াতে পারি, তাদের পতাকা নিয়ে গলির মুখে মুখে আমরা এ বাড়ি থেকে সে বাড়ি টাঙাতে পারি। তো নিজের দেশের খেলাকে, যে কোনো খেলা, এটা তার ভালোবাসার নিদর্শন নয়। সেটাই জয়দীপ কর্মকার বলতে চেয়েছেন। আর এই ওয়ার্ক যে কালচারটা, স্পোর্টস রিলেটেড দ্য স্পোর্টস, সেই স্পোর্টসে দেখা যায় না। ওই যে বললো যে উনি যেটা বললেন, এর ছাড়া এগুলোতে কি আছে জানেন? ব্যক্তি পূজা, হ্যাংলামো, আধিক্যতা, আর কিছু মানুষের অর্থ কামানোর একটা সদিচ্ছা। আর ব্যক্তি পূজা তো বললামই, এগুলো ব্যক্তি পূজাই বলে। খেলাকে ভালোবাসো ভাই, ব্যক্তি পূজাটা খুব দৃষ্টিকটু লাগে। আর এই ব্যক্তি পূজায় ফুটে উঠেছে অভিনবের পোস্টে, মানে অভিনব বিন্দার পোস্টে। তিনি লিখেছেন যে সম্প্রতি মেসির ভারত সফরে তৈরি হওয়া বিশৃঙ্খলা আমাদের অস্বস্তিতে ফেলেছে। কেন এই বিশৃঙ্খলাটা হলো? যোগ করেছেন, আমি ক্রীড়াক্ষেত্রের অর্থনীতি বুঝি, জানি মেসির মতো একজন স্টারকে আনতে গেলে কত সংস্থার সাহায্য দরকার। আমাদের ভাবতে হবে যে এই যে কোটি কোটি টাকা খরচ করে একজন কিংবদন্তির সঙ্গে দেখা করা বা ছবি তোলার শুরুটা বা গুরুত্বটা কতটা। এই অভিনব বিন্দ্রা আরো বলেছেন, কি বলেছেন তিনি? আমি হতাশ এই দেখে যে মেসির জন্য যা টাকা এবং শক্তি খরচ হয়েছে, তা দিয়ে বহু মাঠ বানানো যেত, যেখানে বাচ্চারা খোলা মনে দৌড়াতে পারত, কোচ তৈরি করা যেত যারা শিশুদের খেলা শেখাতে পারতেন। এই অভিনব বিন্দ্রার সঙ্গে এই জায়গাতেই দারুণ মিল পদ্মশ্রী, অলিম্পিয়ান, টেবিল টেনিস তারকা মৌমা দাসের। তিনিও একই কথা বলেছেন। মৌমার কথায় মেসি গ্রেট, সেখানে দ্যার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই। তিনি এসেছেন, এটা দারুণ গর্বের ব্যাপার। কিন্তু এই এনার্জি আর অর্থের 10% যদি আমাদের বাচ্চাদের, আমাদের দেশের, আমাদের রাজ্যের কোনো খেলাধুলা উন্নয়নে খরচা করা হতো, তাহলে আগামী দিনে হয়তো সেখান থেকে উঠে আসতো ভারতকে অলিম্পিক পদক দেওয়ার মতো প্রতিভা। সে অ্যাথলেটিক্স হোক, ফুটবল হোক, বাস্কেটবল হোক, ক্রিকেট হোক,
হোয়াট এভার, সাঁতার হোক। আর এটা কিন্তু যতটুকু এই কথাগুলো যারা বলেছেন, এই যে ক্রীড়াবিদরা, একটাও কিন্তু বাজে কথা নয়, যথার্থই তারা এটা বলেছেন। এটা ভাববে কে? নালে এই চামচা বেলচারা যারা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারে আছেন ক্ষমতায়, তারা তাদের বউ, ছেলে মেয়ে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, সালাসালিদের নিয়ে কোমর জড়িয়ে ফটো তুলবে, পোজ দেবে, আর সেটা আবার একজন বাংলা সিনেমার একজন অভিনেত্রী অনেকের মধ্যে আছেন, তাকে নিয়েও মানুষ ট্রোল করেছে। তিনিও মেসির সাথে পাশাপাশি বসে পাশাপাশি একটা ফটো তিনি তুলেছেন। তিনি আবার একজন এমএলএর মানে বিধায়কের একজন মানে ডাইরেক্টর বলতে পারেন, বা অভিনেতা কাম বিধায়ক, তার স্ত্রী অভিনেত্রী। তো এটা নিয়েও ট্রোল হয়েছে। যাই হোক, আমি তো ওই অভিনেত্রীর মতো বই আমি কখনো দেখি না, কারণ আমি উত্তম কুমার, সৌমিত্র, রবি ঘোষ এদের বই দেখে মানুষ হয়েছে, বা ভিক্টর ব্যানার্জি এদের বই দেখে আমি মানুষ হয়েছি। সেই জায়গায় আমি অন্য কোনো এখনকার ওই হিরোদের বই বা হিরোইনদের বই দেখা, আচ্ছা, আমার ব্যক্তিগত মত, আমি বারবারই বলছি, আমাকে টানে না। আর যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে অভিনব বিন্দ্রা যে কথাগুলো তিনি বলেছেন, তার কথাটা হচ্ছে যে আমি তো সত্যি হতাশ এইসব দেখে। যেটা এই 13 তারিখ শনিবার দিন, 13 ডিসেম্বর 2025 সাল শনিবার, মেসিরকে নিয়ে যে ঘটনা ঘটেছে কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে, শুধু বাংলার মুখ পুড়েনি, মুখটা পুড়েছে আমাদের সব মানে সারা দেশে, ভারতের প্রায় 165 কি 175টা দেশ যেখানে ফুটবল খেলা হয়, এরকম একটা সংখ্যা হবে। প্রত্যেকটা দেশ হাইলাইটস করে দেখিয়েছে যে মেসির এই প্রোগ্রামে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি, কি বিশৃঙ্খলা হয়েছে। এতে কি আমাদের সম্মান বেড়েছে? সম্মান কি বাড়লো? না আমাদের খেলাধুলার কোনো উন্নতি হলো? না একটা আন্তর্জাতিক মানের কোনো খেলোয়াড় তৈরি হলো? আর এই অভিনব বিন্দ্রার সঙ্গে এই জায়গাতেই কিন্তু দারুণ মিল ছিল আমাদের এই টেবিল টেনিস তারকা মৌমা দাসের। তিনিও কিন্তু এই কথাটাই বললেন, যেটা আমি আপনাদেরকে একটু আগে এই কথাটা বললাম। এই মৌমা দাসের যে মানে টেবিল টেনিস তারকা বাংলা, তিনি এই কথাটাও বলেছেন, তার আক্ষেপ যে বছর ঘুরতে চললো অথচ রাজ্য গেমসের বাংলা পদকজয়ীদের পুরস্কৃত করা হয়নি। দুঃখজনক ঘটনা, খুব দুঃখজনক ঘটনা। এই জাতীয় গেমস যে হলো অ্যাথলেটিক্সে, এই অ্যাথলেটিক্সে বাংলার অনেক ক্রীড়াবিদরা স্বর্ণপদক, ব্রোঞ্জ এবং রৌপ্য পদক পেয়েছে। তাদের এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার ডেকে এনে উৎসব ব্যঞ্জকভাবে পুরস্কৃত করা হয়নি, বা তাদের কোনো সম্বর্ধনা দেওয়া হয়নি। সে সময়টা পশ্চিমবঙ্গ সরকার পায়নি, বর্তমান সরকারের কথা বলছি। বা এখন যে ক্রীড়ামন্ত্রী যে পদত্যাগ করেছেন, তিনি যখন এই পদে ছিলেন, তিনিও কিন্তু এর ব্যবস্থা করে ওঠেননি, বা সদিচ্ছা তিনি দেখাননি। তফাৎটা এখানে। এই প্রতিবাদ হওয়া উচিত, এদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। আর কি বলেছেন উনি? অথচ এর পরিবর্তে রাজ্য সরকার পরোক্ষভাবে হলেও এই মেসির এই অনুষ্ঠানে যুক্ত ছিল, অস্বীকার করার উপায় নেই। আক্ষেপের সুর এশিয়ান গেমসের সোনাজয়ী হ্যাপ্টাথলনের স্বপ্না বর্মনেরও। তার কথায়, হ্যাপ্টাথলন তো জানেন গেমসটা খুব কঠিন গেমস। এতে দৌড় থেকে শুরু করে 100 মিটার দৌড় থেকে শুরু করে হার্ডেলস থেকে শুরু করে যত রকম অ্যাথলেটিক্সের ইভেন্ট আছে
সবগুলোতে আপনাকে কম্পিটিশন করতে হবে। তারপরে পয়েন্টের বিচারে আপনি পুরস্কৃত হবে। খুব কষ্টসাধ্য গেমস এই হ্যাপ্টাথন। এই হ্যাপ্টাথনে সোনা পেয়েছেন এশিয়ান গেমসে আমাদের উত্তরবঙ্গের একটি মেয়ে। তিনি হচ্ছেন স্বপ্না বর্মন, সবাই জানেন তাকে, নামটা সবাই জানেন। এই স্বপ্না বর্মন বলছেন যে এত কোটি টাকা দিয়ে মেসিকে এনে খরচা করা হলো, তা যদি পরিকাঠামোর খরচা করা হতো খেলার পরিকাঠামোতে, তাহলে এখান থেকে মেসির মতো ফুটবলার উঠে আসতো। দারুণ কথা বলেছেন, ভালো কথা বলেছেন। অ্যাথলেটিক্সের পরিকাঠামোর অভাবে উত্তরবঙ্গে অজস্র প্রতিভা ঝরে যাচ্ছে দেখেই অভিনব বিন্দার কথা আরও মনে ধরেছে দেশের অন্যতম এই সেরা অ্যাথলিটের। এটা শুধু এই কজনের কথা নয়, এগুলো আরও ক্রীড়াবিদ, ক্রীড়া সমালোচক, ক্রীড়া সাংবাদিক, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের বা ক্রীড়ামোদীদের, প্রকৃত ক্রীড়ামোদীদের কথা। এটা তাদেরও মানসিকতার একটা প্রতিফলন। এই যে কথাগুলো নিয়ে আমি আজকে ভিডিওটা করলাম, তাহলে এই নিউল্যান্ড মেসিকে নিয়ে বা এই সুয়ারেজকে নিয়ে অথবা এই রড্রিক দে পলকে নিয়ে যে আশা হলো, ভারতের কতটুকু লাভ হলো, পশ্চিমবঙ্গের কতটুকু লাভ হলো, এটাই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থেকে গেল। তাই আমি জানি না যে এই ধরনের হ্যাংলামো, এই ধরনের আধিক্যতা, যেটা আজকে শাসক দলের একজন সেকেন্ড ইন কমান্ড এই কথাটা বলেছেন, এই ভাষাগুলো প্রয়োগ করেছেন, আধিক্যতা, হ্যাংলামো যারা করেছেন তাদের উপযুক্ত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া উচিত। আমি জানি না নিতে পারবে কিনা, সাহস হবে কিনা, কারণ তারা এক একটা ভোটে, নির্বাচনে ভোটের অনেক যোগান দেওয়ার মেশিনারি। যাই হোক, যতদিন এগুলো চলবে, এসব অপপ্রয়োগ, অপমানসিকতা যতদিন চলবে, ততদিন খেলাধুলার মান ভারতের এরকমই থাকবে। হকির ক্ষেত্রে আপনি দেখুন কোথায় ছিল হকি বিশ্ব চ্যাম্পিয়ন, এখন হকির পরিস্থিতি কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে। এবং ভারতের হকির পরে যারা এসছে, বেলজিয়াম, আর্জেন্টিনা, জার্মান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, তারা ভারতকে হারিয়ে দেয় হকিতে। আর রিসেন্ট ফুটবলে তো বাংলাদেশের কাছে আমাদের ভারতীয় ছেলেদের জাতীয় দল হেরে গেল। এই হচ্ছে পরিস্থিতি, এরকম চলতেই থাকবে, হবে। এইসব নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, দেখতে থাকুন। আর এরকম হলে এর একটা নিউটনের একটা সূত্র তো জানেন, যে প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশান আছে, আর সেটা ঠিক সময়ে প্রতিফলিত হবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।